নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গতকাল শুধুমাত্র আসতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে রাত 8টায়। আজকে আবার চলে এসেছি রাত 8টায় আপনাদের কাছে। প্রতিদিন রাত 8টায় যেভাবে আসি সেভাবেই একটা নতুন এপিসোড নিয়ে। যে এপিসোডটার বিষয়, যে আরজি করের যে রহস্য সেইটা মোড়া আছে, সেটা ঢোকানো আছে একটা বিদেশি সিমের মধ্যে। আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন সেই বিষয়টা। আমি সেই ব্যাখ্যায় আসব, তবে তার আগে বলি গতকাল অনেক ঘটনা ঘটেছে আরজি করের বিষয়ে। আপনারা জানেন যে আরজি করের পড়ুয়া ছাত্ররা তারা মিছিল করে গিয়ে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে এবং পুলিশ কমিশনারের হাতে তারা একটা মেরুদণ্ড দেয় এবং তার পদত্যাগের দাবিটা তার হাতেই তুলে দেয়। তো এই সব ঘটনা আপনারা জানেন। এখন অনেকে অনেক জায়গায় বলছেন যে পুলিশ কমিশনার বোধহয় এবারে পদত্যাগ করবেন। আমি আপনাদের পরিষ্কার করে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে বলে রাখি যে গতকাল সন্ধেবেলায় বিনীত গোয়েল পুলিশ কমিশনার তিনি নবান্নে গিয়েছিলেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে। তাকেও যেমন ব্যাপারটা জানিয়েছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি যোগাযোগ করেন এবং মুখ্যমন্ত্রীকে বলেন ছাত্ররা এইভাবে আমার পদত্যাগ চাইছে, আমার হাতে পদত্যাগের দাবি তুলে দিচ্ছে, আমার টেবিলে শিরদাঁড়া দিয়ে যাচ্ছে। তো আমি আর এইভাবে মান সম্মান খুইয়ে আমি আর এই পদে থাকতে চাই না। আমি তাদেরও বলেছি যে আমার উপরতলা যদি চায় তাহলে আমি পদত্যাগ হাসি মুখে মেনে নেব। আপনি আপনার কাছে অনুমতি চাইছি, আমি পদত্যাগ করছি, আপনি গ্রহণ করুন। তো তখন মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে কোনোভাবেই নয়, এই পদত্যাগ তোমাকে করতে হবে না, পুরো বিষয়টা আমি বুঝে নিচ্ছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী এটা হয়তো বুঝেছেন যে বিনীত গোয়েল পদত্যাগ করলে তার পদত্যাগটা শুধু সময়ের অপেক্ষা থাকবে। তার জন্য তিনি মানুষ দাবি তুললেও 8 থেকে 80 মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেও মুখ্যমন্ত্রী চেয়ার সহজে ছাড়তে চাইছেন না। তাই তিনি বিনীত গোয়েলকে একদম ঢাল হিসেবে ব্যবহার করে তার পদত্যাগটাকে রুখে দিয়ে তিনি এটা বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি এত সহজে কিন্তু মাথা নত করবেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে সুতরাং এই যে চারিদিকে একটা খবর রটছে যে বিনীত গোয়েল বোধহয় পদত্যাগ করবে, আমি আপনাদের বলে দিচ্ছি সেই খবর আমাদের কাছে যা আছে এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত আসি যে ব্যাপারটায়, আপনারা জানেন আরজি করের নির্যাতিতার যে বিষয়টা সেটা তদন্ত চলছে, তদন্ত করছে এই মুহূর্তে সিবিআই। ঘটনা ঘটার 5 দিন পরে সিবিআই দায়িত্ব পায় কলকাতা হাইকোর্টের অর্ডারে এবং এখন বর্তমানে সিবিআইয়ের এই পুরো ইনভেস্টিগেশনটা দেখভাল করছেন সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই এই সন্দীপ ঘোষও অ্যারেস্ট হয়েছে সিবিআইয়ের মাধ্যমে, তো সেটা হচ্ছে দুর্নীতি মামলায়। কিন্তু নির্যাতিতার বিষয় কিন্তু তিনি অ্যারেস্ট হননি। কোনোভাবেই তার কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক তথ্য প্রমাণ সিবিআই পায়নি, যেটা আগামীকাল সুপ্রিম কোর্টে তারা পেশ করতে পারবে। তবে এটা ঠিক যে সুপ্রিম কোর্টের যেহেতু অবজারভেশনে হচ্ছে এবং মানুষের যেহেতু চাপ আছে, তাই সিবিআই খুব সন্তর্পণে এগোচ্ছে, জাল আস্তে আস্তে গোটাবার চেষ্টা করছে। তবে আমরা যদি মনে করি যে সুপ্রিম কোর্ট কাল বা পরশু বা তার পরের দিনই তদন্ত করে একদম তদন্ত রিপোর্ট পেশ করে দেবে, সেটা কিন্তু ভুল। কারণ প্রথমত তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দ্বিতীয়ত এমন কিছু তথ্য হাতে এসেছে যেগুলো নিয়ে সিবিআই খুব ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আপনারা জানেন ময়না তদন্তের যে রিপোর্ট এসেছিল সেটা তারা এমসে পাঠিয়েছে মানে ক্রস চেক করার জন্য, কারণ তারা বিশ্বাস করছে না এই ময়না তদন্তকে। তো স্বাভাবিকভাবেই এই সিবিআইয়ের কাছে একটা বিদেশি সিমের তথ্য এসেছে। সেই তথ্যটা ওই সন্দীপ ঘোষের মোবাইলেই সেই নাম্বারটা পাওয়া গেছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে এই বিদেশি সিম বলতে কোন দেশের সিম। দেখুন, আমাদের ইন্ডিয়ার ফোনে যেমন +91 থাকে, এই সিমটায় কিন্তু যে কোডটা আছে সেটা মনে করা হচ্ছে বাংলাদেশের কোড। আমরা খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জানতে পেরেছি বলে আপনাদের কাছে জানাচ্ছি। আপনারা এটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনারা ভাবতে পারেন যে এই ছোট চ্যানেল কীভাবে এইসব আজগুবি খবর কোথা থেকে পাচ্ছে, সেটা আপনারা মনে করতে পারেন। কিন্তু আজ না হোক কাল যদি সিবিআই সঠিক তদন্ত পথে এগোয় তাহলে এই ঘটনাটা আপনাদের সামনে আসবে। আজকের আমার এই এপিসোডটা আপনারা একটু প্রিজার্ভ করে রাখুন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের যদি কোনো
টেলিকম সংস্থা হয়, সে বিএসএনএল হোক, ভোডাফোন হোক, এয়ারটেল হোক, জিও হোক, যাই হোক না কেন, তাদের সার্ভিস প্রোভাইডার কিন্তু এটা বলে দেবে যে কার সিম কবে তোলা হয়েছে, তার বাবার নাম কি, তার ঠিকানা কি, একেবারে নাড়ি নক্ষত্র। কিন্তু বিদেশি সিমের ক্ষেত্রে সেটা কিন্তু সার্ভিস প্রোভাইডাররা বলতে বাধ্য নয়। একমাত্র ইন্টারপোল পারে সরাসরি সেটাকে চাইতে বা তারা পেতে পারে, কিন্তু কোনো দেশের তদন্তকারী সংস্থা সেটা কিন্তু সেই বিদেশি টেলিকম সংস্থার কাছ থেকে জানলে সহজে পাবে না। এবং দেখা যাচ্ছে যে ওই সিমটা, অদ্ভুত ব্যাপার, সেই সিমটা একেবারে প্রিপেড কানেকশান করানো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সেই সিমটা ব্যবহার করে সন্দীপ ঘোষ সহ সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন মাথাদের নির্দেশ দেওয়া হয়েছে ওই সিম ব্যবহার করে। এখন সিমটা কে ব্যবহার করেছেন সেই খবরটা কিন্তু আমরা পাইনি। সেটা আপনারা যদি কিছু মনে করেন যে হ্যাঁ, আপনারা যদি কারোকে সন্দেহ করেন, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য প্রমাণ না থাকা সত্ত্বে আমরা বলতে পারছি না যে সিমটা অমুক লোক ব্যবহার করেছে। এখন সিবিআই শরণাপন্ন হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের। স্বরাষ্ট্র দপ্তর চেষ্টা করছে যে ওই যে বিদেশি সিমটা, ওই সিমটা কার, কে তুলেছে, কবে তুলেছে, ইত্যাদি ইত্যাদি সবটা জানার চেষ্টা করছে। আর সিবিআই চেষ্টা করছে যে ওই সিমে কোন ভিভিআইপির কণ্ঠস্বর আছে সেইটাকে বের করা। এখন ব্যাপারটা হলো যে এই রকম একটা ঘটনা আমরা প্রথম থেকে লক্ষ্য করে আসছি যে নির্যাতিতাকে পরিকল্পিতভাবে কি করে একদম ধনে প্রাণে মেরে দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ কিভাবে লোপাট করা হয়েছে। তারপরে এলো এই সিম। এই সিমের তথ্যটা আমরা অত্যন্ত একেবারে বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। কি সাংঘাতিক ঘটনা। তো যাই হোক, এখন তার টাওয়ার লোকেশান পাওয়া গেছে কিন্তু কলকাতায়, এটাও বলে রাখছি। তার যে টাওয়ার লোকেশান, বিদেশি ফোন হলেও তার টাওয়ার লোকেশানটা পাওয়া গেছে কলকাতায়। এই সিমটা থেকে নানান ব্যক্তিকে নানান রকম নির্দেশ দেওয়া হয়েছে 9 তারিখে। তো সিমটা কার আমরা এখনও জানি না। সিবিআই স্বরাষ্ট্র দপ্তরের শরণাপন্ন হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরও চেষ্টা করছে এবং সিবিআই ওখানে কার কণ্ঠস্বর সেটা বোঝার চেষ্টা করছে, তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হবে। সুতরাং এই সিমের মধ্যেই লুকিয়ে আছে হয়তো প্রকৃত অপরাধী বা অপরাধীদের যিনি গাইড করেছেন। ওই সিমটা উদ্ধার করা গেলে এবং সিমটার কণ্ঠস্বর উদ্ধার করা গেলে তদন্তে অনেকটা অগ্রগতি হবে বলে আমরা শুনেছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে এই অবধি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে রাত 9:30টায় জুনিয়র ডক্টরস ফোরামের যে আবেদন, যে আলোর পথে, বিচারের পথে আলোর সাথে, তো সেইটা নিয়ে আমি রাত 9:30টায় লাইভ করব। আমি অনুরোধ করব যে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা সবাই মিলে এই আরজি করের বা ডাক্তারি পড়ুয়াদের যে আবেদন, সে আবেদনে সাড়া দিই। আজকে এইটুকুই। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।